নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আজ রাতে কিন্তু ফিরে আসছে ইউরোপের মহারণ, অর্থাৎ ইউরোপের সবচেয়ে বড় ট্রফি বা সবচেয়ে বড় খেলা চ্যাম্পিয়ন্স লিগ। এবং সেই চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু একদম শেষের দিকে চলে এসছে। কোয়ার্টার ফাইনালে প্রথম লেগ আজ রাতে হতে চলেছে এবং সেখানে যে দলগুলি মুখোমুখি হতে চলেছে সেই দলগুলি কিন্তু প্রত্যেকটি বড় দল। তারা তাদের নিজস্ব লিগে কিন্তু সবাই বেশ ওপরের দিকে রয়েছে বা একটু এদিক নিচের দিকে রয়েছে, কিন্তু ওপরের দিকে থাকার কথা ছিল, এরকম একটা ব্যাপার। আগের বছর চ্যাম্পিয়ন হয়েছে, এবছর চ্যাম্পিয়ন হতে পারবে কিনা, এরকম একটা চিন্তা ভাবনা। এই সব মিলিয়ে কিন্তু এই দলগুলো নিজেদের লিগের চিন্তাটা একটু সাইডে রেখে দিয়ে মাঠে নামছে চ্যাম্পিয়ন্স লিগের জন্য। সেইখানে সবার প্রথমেই যদি কথা বলতে হয় যে দুটি দল মুখোমুখি হতে চলেছে, সেই দুটি দল হলো আর্সেনাল এবং স্পোর্টিং। স্পোর্টিং হলো কিন্তু সেই দল যেই দলটি বাকি যে দলগুলো আছে সেই দলগুলো যে দেশ থেকে আসছে বা যে লিগ থেকে আসছে সেই লিগের কথা সবাই জানে, সবাই চেনে। ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, স্পেন, এই যে চারটে দেশ, এই চারটে দেশের বাইরে একটি দেশ পর্তুগাল, সেই পর্তুগালদের থেকে কিন্তু আসছে স্পোর্টিং। এবং স্পোর্টিং এর মুখোমুখি হবে কারা? স্পোর্টিং এর মুখোমুখি হবে আর্সেনাল। আর্সেনাল সম্বন্ধে যদি কথা বলতে হয় তাহলে একটাই কথা দিয়ে শুরু করতে হবে যে একটা দল এমন কেন? একটা দল যে দলকে দেখে একটা সময় মনে হচ্ছিল যে তারা এবছর হয়তো 4টে কাপই জিতবে, তারা এবছর লিগ জিতবে, অনেকটা লিড নিয়ে লিগ জিতবে, তারা এফএ কাপ জিতবে, তারা ক্যারাবাও কাপ জিতবে এবং তারা চ্যাম্পিয়ন্স লিগও হয়তো জিতবে। সেখানে দাঁড়িয়ে এখন এই পরিস্থিতিতে কিন্তু আর্সেনাল দর্শকরা মনে করছেন বা আর্সেনাল সমর্থকরা মনে করছেন যে দলটা 2টো কাপ অন্তত জিতুক, সেটা চ্যাম্পিয়ন্স লিগ এবং ইপিএল এর কথা তো পরে হবে। চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু এই দলটা খুব ভালো পারফরমেন্স করছে, বেশ আগের দিকে রয়েছে, দুর্দান্ত পারফরমেন্স, গোল, যে সকল দল তাদের সামনে পড়ছে তাদেরকে হেলায় না হারালেও অনেকটা এগিয়ে থেকে শুরু করা, ইত্যাদি জিনিসগুলো তো হচ্ছেই। কিন্তু তারপরেও মনে পড়ে যেতে হয় যে আর্সেনালের কিন্তু এই সময়টা খারাপ চলছে। আর্সেনালের যে সময়টা চলছিল তার মাঝখানেই একটা খারাপ ফেজ হঠাৎ করে এসে ঢুকে পড়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্যারাবাও কাপে ম্যান সিটির কাছে হার। অবশ্যই কথাটা বলতেই হবে যে এই সময় সবচেয়ে দুর্বল টিম ম্যান সিটি, তাদের কাছে হার। এবং সেই হারটাকে যদি আপনাদের হতাশাজনক মনে হয় তাহলে সেটাকেও হতাশাজনক হার থেকে সরিয়ে দিচ্ছে এফএ কাপে সাউথহ্যাম্পটনের কাছে 2-1 গোলে হার। এই যে সময়টা, এই খারাপ সময়টার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে আর্সেনাল এবং এই খারাপ সময়ের জন্যই কিন্তু স্পোর্টিং সিপি এই ম্যাচটা জিতে নেওয়ার চেষ্টা করবে। এটা তাদের মাঠে খেলা হবে, অবশ্যই পর্তুগালের লিসবনে খেলা হচ্ছে এই ম্যাচটি এবং সেই লিসবনে কিন্তু এমন একজন প্লেয়ার মাঠে নামবে যে 1 বছর আগেও সেই লিসবনের সমর্থকদের বা স্পোর্টিং সিপির সমর্থকদের নয়নের মণি ছিল। তার সেই মার্ক সেলিব্রেশন কিন্তু তারা তাড়িয়ে উপভোগ করতো। এইবারে কিন্তু সে নামছে একদম সেই দলের বিরুদ্ধে, অর্থাৎ গোকারেসের কথা বলছি। বিশ্বকাপে তার দল উঠেছে, সে গোল করেছে, লেভেনডস্কিকে সে হারিয়ে দিয়ে বিশ্বকাপে গেছে, কিন্তু তারপরেও এবং আর্সেনালের হয়ে গোল করছে, 11 গোল অলরেডি করে ফেলেছে, কিন্তু তারপরেও প্রশ্ন রয়ে যাচ্ছে যে এই দলটা কি স্পোর্টিং সিপিকে হারাতে পারবে এবং স্পোর্টিং সিপি কি কোথাও গিয়ে আবার একটা চমক দিয়ে দেবে? স্পোর্টিং সিপি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একজন প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে, সেটা হলো লুইস সুয়ারেজ, যে কিন্তু 26 ম্যাচে 25 গোল করে ফেলেছে। এবং স্পোর্টিং সিপি যেটা করবে সেটা হলো যে একটা লো ব্লক ডিফেন্স করবে এবং সেখান থেকে কিন্তু এই লুইস সুয়ারেজের উদ্দেশ্যে বল ফেলবে। আর্সেনাল হাই প্রেস ফুটবলটা খেলবে, কিন্তু সেইখানে দাঁড়িয়ে আর্সেনাল কিন্তু সাউথহ্যাম্পটনের বিরুদ্ধে গোল খেয়েছে এবং একটা নয়, দুটো গোল খেয়েছে। চিন্তার বিষয় আর্সেনালের জন্য, তবে চেষ্টা তো আর্সেনাল করবেই। এরপরে যাদেরকে নিয়ে কথা বলবো সেটা হলো এই আর্সেনাল যে লিগটা খেলে, অর্থাৎ ইপিএল এরই একটি দল, যেই দল আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিল, এই বছর ভাবা গেছিল দুর্দান্ত কিছু পারফরমেন্স করবে, কিন্তু হচ্ছে না। খুব খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে লিভারপুল এবং লিভারপুলের সামনে যে রয়েছে সে হলো পিএসজি,
নিজেদের ঘরের মাঠে কিন্তু পিএসজি এই ম্যাচে লিভারপুলের মুখোমুখি হতে চলেছে, এবং পিএসজি দলটা আপনি যদি ভালো করে দেখেন তাহলে সেই দলে কিন্তু আপনি দেম্বেলের মতন প্লেয়ার দেখতে পাবেন, কারাস্কেলিয়ার মতন প্লেয়ার দেখতে পারবেন, আপনি ভিটিনার মতন প্লেয়ার দেখতে পাবেন, এবং বেঞ্চ থেকে কারা আসছে, লিয়ের মতন প্লেয়ার কিন্তু বেঞ্চ থেকে আসছে। সেইখানে দাঁড়িয়ে এইটা তো বলতেই হয় যে ধারে এবং ভারে কিন্তু এবং কনসিস্টেন্সিতে লিভারপুলের থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছে পিএসজি। পিএসজি কিন্তু যে অ্যাটাকিং ফুটবলটা খেলবে সেটা তারা চেলসির বিরুদ্ধে খেলেছে, এবং চেলসিকে তারা কিন্তু ধূলিসাৎ করে দিয়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। লিভারপুল দুর্দান্ত ক্যামব্যাক করেছে গালতাসারের বিরুদ্ধে, 4টে গোল মেরেছে, কিন্তু তারপর এই ম্যাচের যদি সমীকরণ দেখেন, এই ম্যাচের সমীকরণ কিন্তু আবার সেই এক লো ব্লক ডিফেন্সে চলে যাবে সম্পূর্ণ লিভারপুল, যেটা রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে গ্রুপ স্টেজে ম্যাকালিস্টারের গোল ম্যাচটা অবশ্যই মনে আছে যেটা হয়েছিল। কিন্তু এই লো ব্লক ডিফেন্স করে তারপরে করতে হবে যে পিএসজির যে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গাটা খোঁজা এবং কাজে লাগানো। এই খোঁজা এবং কাজে লাগানোর মধ্যেই কিন্তু একটা ওই চায়ের কাপ আর ঠোঁটের যে ডিফারেন্স, এই ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে লিভারপুলে। নিজের জীবনের সবচেয়ে সাদামাটা সময়টা হয়তো কাটাচ্ছে মোহাম্মদ সালাহ, এবং সেই সালাহ কি পারবেন জায়গাটা খুঁজে, তো হয়তো তিনি বের করে ফেলতে পারবেন। এনকেচিয়ার মতন প্লেয়ার রয়েছে, জায়গাটা খুঁজে হয়তো বের করে ফেলতে পারবে এই প্লেয়ারগুলো। গ্যাকপোর মতন প্লেয়ার, তারা কিন্তু জায়গাটা খুঁজে বের করতে পারবে, কিন্তু কাজে লাগাতে পারবে কি, এটা কিন্তু একটা প্রশ্ন এসে যাচ্ছে। এবং কাজে যদি না লাগায়, লো ব্লক ডিফেন্স করে এই পিএসজি দলকে শূন্য ভাবে নিজেদের ঘরের মাঠে নিয়ে যাওয়া অসম্ভব লিভারপুলের কাছে। এই পিএসজি দল কিন্তু 0-0 ম্যাচ শেষ করবে না। এই পিএসজি দল ঠিক গোল বের করে নেবে, এবং গোল বের করে নেবে একটা নয়, গুচ্ছ গোলও বের করে ফেলতে পারে। সেখানে দাঁড়িয়ে একবার যদি লিভারপুল ডিফেন্স ভেঙে দিতে পারে, আর একটা গোল বা 2টো গোল 3টে গোল খুব একটা বড় ব্যাপার নয় পিএসজি দলের কাছে। লিভারপুলের কাছে কি রয়েছে পজিটিভ পয়েন্ট? জায়গা খোঁজা, সেখান থেকে গোল করা, আর সেট পিস। ভ্যান ডাইকের উপস্থিতি, সেট পিস লিভারপুলের একটা ওই খুব বড় মানে পাওয়ার, সেইটাকে কতটা ব্যবহার করতে পারবে লিভারপুল, এটাও কিন্তু দেখার। এরপরে যে ম্যাচটির কথা বলবো, সেই ম্যাচটি কিন্তু হতে পারে যে এই চ্যাম্পিয়ন্স লিগে যে ম্যাচগুলো রয়েছে, যে লাইন আপ তৈরি হয়েছে, তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ, অর্থাৎ বায়ার্ন মিউনিক ভার্সেস রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিক বুন্দেসলিগায় লাস্ট ম্যাচে হারতে জয়, রিয়াল মাদ্রিদের লাস্ট ম্যাচে হার, নিজেদের লিগ লা লিগায় লিগ থেকে অনেকটা দূরে চলে গেছে। কিন্তু বায়ার্ন মিউনিক বুন্দেসলিগা নিয়ে কিছু ভাবছেই না, তারা এবারেও দিচ্ছে, একতরফা দিচ্ছে। ম্যাচে কি হবে? শেষ বছর, যে বছর বায়ার্ন মিউনিক চেলসির বিরুদ্ধে ফাইনাল খেললো, সেই বছর বায়ার্ন মিউনিক কিন্তু রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল। তারপরে একতরফা রিয়াল মাদ্রিদে কিন্তু জয়। সেইখানে দাঁড়িয়ে হ্যারি কেন, জসুয়া কিমিচ অবশ্যই তারা রয়েছেন। উল্টো দিকে যে মানুষগুলো রয়েছেন, সেই মানুষগুলো কিন্তু হঠাৎ করেই বদলে যায় চ্যাম্পিয়ন্স লিগে এসে রিয়াল মাদ্রিদ তার নিজস্ব একটা অন্য ফর্ম দেখায়। সিটির বিরুদ্ধে তারা যে ফুটবলটা খেলেছে, ভাবা যায়নি যে এত সহজ জয় পাবে, তারা সহজ জয় পেয়েছে। ফর্ম আপনি ছেড়ে দিন, লিগ ফর্ম আপনি ভুলে যান। চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু রিয়াল মাদ্রিদ যখন নামে, তখন তারা ওই জার্সিটা গায়ে দেয়, বা ওই ব্যাচ, রিয়াল মাদ্রিদ ব্যাচটা যখন তারা তাদের বুকে নিয়ে নামে, তখনই কিন্তু পুরো দলটা পরিবর্তন হয়ে যায়। দলটা হঠাৎ করে যেন মনে হয় বিশ্বের সেরা দল। এই দলটাকে হারানো হয়তো কোনো দলের পক্ষেই সম্ভব না চ্যাম্পিয়ন্স লিগে, এবং সেই ফর্মটা নিয়েই কিন্তু রিয়াল মাদ্রিদ মাঠে নামবে। ম্যাচ কি হবে, কোন দিকে যাবে, সেটা এই মুহূর্তে প্রেডিকশন করা খুব মুশকিল, কিন্তু রিয়াল মাদ্রিদ অবশ্যই একটু এজ রয়েছে। বায়ার্ন মিউনিক ভালো দল, খুব ভালো ফুটবল খেলছে, জিততেও পারে, কিন্তু তারপরেও চ্যাম্পিয়ন্স লিগের মানে ম্যাচ, সেখানে রিয়াল মাদ্রিদকে কিন্তু এগিয়ে রাখতে হয়। শেষ যে ম্যাচের কথা বলবো, সেটা হলো বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। অলরেডি তারা ম্যাচ এর আগে খেলে ফেলেছেন, এবং আবার একটি ম্যাচ খেলবেন, এরপরে আবার একটা ম্যাচ। তার আগে আমরা কোপাতে দেখেছি তাদেরকে ম্যাচ খেলতে। অর্থাৎ এই সিজনে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনাকে হারিয়েছে, শুধু হারায়নি, ধূলিসাৎ করে দিয়েছে কোপাতে, সেটাও আমরা দেখেছি। তারপরে বার্সেলোনা ফিরে এসেছিল, লা লিগাতে বার্সেলোনা সহজ জয় পেয়েছে, এইসব তো রয়েছেই।
কিন্তু এই বার্সেলোনাকে কিন্তু 15-16 অর্থাৎ যেই সিজনটা হলো বার্সেলোনার পিক বার্সেলোনা সিজন, যেই সিজনে আমরা বার্সেলোনার সামনে কাদেরকে খেলতে দেখছি, সুয়ারেজ, নেইমা, মেসি, এই সময়ের বার্সেলোনাকেও কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ হারিয়ে দিয়ে পরের রাউন্ডে গেছে। এবং অ্যাটলেটিকো মাদ্রিদের কিন্তু সবচেয়ে বড় শক্তি হলো তাদের ওই হট সিটে বসে থাকা লোকটার বয়স হয়েছে, লোকটার পাগলামি পাচ্ছে বা কমছে, লোকটাকে এখনো প্রেডিক্ট করা যায় না। লোকটার নাম দিয়েগো সিমিওনে। লোকটা যে কোনো দিন যে কোনো কিছু করতে পারে এবং সেটাই হয়তো সবচেয়ে বড় ক্ষমতা। বাকি দুটো টিমের সম্বন্ধে, দুটো দলের সম্বন্ধে কিন্তু সব কিছুই জানে দুটো দল, এতবার মুখোমুখি হয়েছে যে তাদের সম্বন্ধে কিছু অজানা নেই। এখানে লড়াইটা সম্পূর্ণ হয়ে যাবে মাঝমাঠে কিন্তু ডে জং ফিরছে বার্সেলোনার জন্য, অ্যাটলেটিকো মাদ্রিদেরও কিন্তু মাঝমাঠের প্লেয়ার ফিরছে। সেইখানে দাঁড়িয়ে একটা মাঝমাঠের লড়াই তৈরি হবে। এছাড়াও রাফিনার অনুপস্থিতি কিন্তু বার্সেলোনাকে কিছুটা হলেও একটু অসুবিধায় ফেলবে। বাকি ম্যাচটা বার্সেলোনার জন্য হয়তো সহজ, কিন্তু দিয়েগো সিমিওনের যে বুদ্ধি বা দিয়েগো সিমিওনের যে গেম রিডিং, সেইটাকে যদি ভাঙতে পারে তবেই, না হলে বার্সেলোনাকে কিন্তু মুখ থুবড়ে পড়তে হতেও পারে। অ্যাটলেটিকো মাদ্রিদ যে কোনো দিন যে কোনো সময় যা ইচ্ছা করতে পারে। এই তো গেল 4টে ম্যাচ, এবং এই 4টে ম্যাচের যদি আমরা দেখতে পাই তাহলে প্রেডিকশন করা কিন্তু খুব কঠিন। লিভারপুল পিএসজি ম্যাচটায় কোথাও গিয়ে পিএসজি এগিয়ে, আর্সেনাল স্পোর্টিং ম্যাচটায় বলা যাচ্ছে না, স্পোর্টিং আর্সেনালকেই এগিয়ে রাখতে হয়, কিন্তু যে সময় চলছে সেখানে দাঁড়িয়ে স্পোর্টিং হয়তো বের করে নিয়ে চলে যেতে পারে, আর্সেনালও বের করে নিতে পারে। বায়ার্ন মিউনিখ রিয়াল মাদ্রিদ ম্যাচে রিয়াল মাদ্রিদ এজ, আর বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচে কি হতে পারে সেটা আপনারা কমেন্টে জানান অবশ্যই, এবং আপনাদের যদি ভিডিও ভালো লাগে সেটাও জানান।